শেষ মুহূর্তে ইরান হামলা বাতিল করল ট্রাম্প, কার্যকর মধ্যপ্রাচ্যের কূটনীতি। গাজার প্রশাসনে নতুন অধ্যায়, গঠন করা হলো নির্দলীয় টেকনোক্র্যাট সরকার। জাতীয় নিরাপত্তার অজুহাতে গ্রিনল্যান্ডের মালিকানা দাবি করছেন ট্রাম্প, সতর্ক ইউরোপ। ট্রাম্পকে মাচাদর নোবেল পদক উপহার, পারস্পরিক শ্রদ্ধার বার্তা। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে সৌদি আরব, কাতার ও ওমান শেষ মুহূর্তে কূটনৈতিক উদ্যোগ নেয়। উপসাগরীয় উত্তেজনা ও গুরুতর প্রতিক্রিয়ার আশঙ্কায় তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে রাজি করানোর চেষ্টা করে। ট্রাম্প পরে অবস্থান নরম করেন এবং ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিত করে। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে সৌদি আরব, কাতার ও ওমান শেষ মুহূর্তে জোরালো কূটনৈতিক উদ্যোগ নেয়। 15 জানুয়ারি এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা বার্তা সংস্থাকে জানান, হামলা হলে গুরুতর প্রক্রিয়া তৈরি হতে পারে। এই আশঙ্কা থেকেই তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক পথ থেকে সরে আসতে রাজি করানোর চেষ্টা চালান। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, উপসাগরীয় এই 3 দেশ ট্রাম্পকে ইরানের প্রতি ইতিবাচক মনোভাব দেখানোর সুযোগ দিতে বোঝাতে দীর্ঘ ও নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। তার ভাষায় এখনো সংলাপ অব্যাহত রয়েছে। এরই মধ্যে নিরাপত্তাজনিত উদ্বেগে কাতারের একটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু কর্মী সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন মিশনের কর্মীদের সতর্ক থাকতে বলা হয়। ইরান বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন পীড়ন জোরদার হওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছিল। ওয়াশিংটন আগেই সতর্ক করেছিল, বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত কঠোরতা দেখালে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। পাল্টা জবাবে তেহরান হুঁশিয়ারি দেয়, হামলা হলে তারা মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজকে লক্ষ্য করে প্রতিশোধ নেবে। উল্লেখযোগ্যভাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বহু ঘাঁটি ও সামরিক সম্পদ অবস্থান করছে। তবে একাধিক হুমকির পর ট্রাম্প তার অবস্থানে কিছুটা পরিবর্তন আনেন। তিনি জানান, অন্য পক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র থেকে আশ্বাস পেয়েছেন যে ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করবে না। সৌদি কর্মকর্তারা জানান, উপসাগরীয় দেশগুলোর লক্ষ্য ছিল অঞ্চলকে নিয়ন্ত্রণহীন সংঘাত থেকে রক্ষা করা। তারা ওয়াশিংটনকে সতর্ক করে বলেছে, ইরানে হামলা হলে ভয়াবহ সংকট সৃষ্টি হবে। একই সঙ্গে ইরানকে জানানো হয়েছে, উপসাগরের মার্কিন স্থাপনায় হামলা হলে তা আঞ্চলিক সম্পর্কের উপর গুরুতর প্রভাব ফেলবে। ডিসেম্বরে ইরানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সহিংস হয়ে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। প্রথমে মৃত্যুদণ্ডের ঘোষণা দিলেও ট্রাম্পের হুঁশিয়ারির পর তেহরান এই সিদ্ধান্ত স্থগিত করে। শাহিদা রুবি, মাই টিভি। গাজায় প্রশাসন পরিচালনার জন্য ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার আওতায় একটি বেসামরিক টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে। এনসিএজি নামের এই সরকারের প্রধান হয়েছেন প্রকৌশলী আলী আবদেল হামিদ সাদ। গঠনে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশর ও কাতার যুক্ত ছিল। পরিকল্পনার দ্বিতীয় ধাপে এই সরকার গঠন ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে নিরস্ত্রীকরণের বিষয়ও রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজার প্রশাসন পরিচালনার জন্য একটি বেসামরিক টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংবাদ মাধ্যম আল কাহিরা নিউজ চ্যানেল। 15 জানুয়ারি এই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনার আওতায় এই সরকার গঠন করা হয়েছে। নতুন সরকারের নাম ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য গাজা স্ট্রিপ। এর 15 সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির প্রধান হয়েছেন প্রকৌশলী আলী আবদেল হামিদ সাদ। অন্য সদস্যদের নাম প্রকাশ না হলেও তারা সবাই গাজার বাসিন্দা ও পেশাজীবী। আলী আবদেল হামিদ সাদ অতীতে ফিলিস্তিনের পশ্চিম তীর ক্ষমতাসীন ফাত্তা বা প্যালেস্টাইনিয়ান অথরিটি এর নেতৃত্বে সরকারের উপপরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন প্রশাসনে তার অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই টেকনোক্র্যাট সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল মিশর ও কাতার। ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজার চূড়ান্ত শাসন ক্ষমতা থাকবে বোর্ড অব দ্য পিস নামের একটি পরিষদের হাতে, যার প্রধান স্বয়ং ডোনাল্ড ট্রাম্প নিজেই। এনসিএজি সরকার ওই বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।
বোর্ড অব পিসের নির্বাহী প্রতিনিধি হিসেবে মিশরে থাকবেন বুলগেরিয়ার সাবেক মন্ত্রী নিকোলাই মলাদেনভ। বৃহস্পতিবার কায়রোতে তার সঙ্গে বৈঠক করেন এনসিএজি প্রধান আলী আবদেল হামিদ সাদ। এক মার্কিন কর্মকর্তা জানান, সরকারের নিম্ন পর্যায়ে পশ্চিম তীরের পিএ সরকারের প্রভাব থাকবে। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গাজা সংঘাতের অবসানে 2025 সালের 30 এপ্রিল ট্রাম্প 20 দফা শান্তি পরিকল্পনা দেন। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন সম্মত হলে 10 অক্টোবর থেকে তা কার্যকর হয়। পরিকল্পনার দ্বিতীয় ধাপে টেকনোক্র্যাট সরকার গঠন ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে নিরস্ত্রীকরণের কথা রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতাকারীদের উপরে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তার জন্য দ্বীপটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাশিয়া ও চীনের হুমকি মোকাবেলায়। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের বিরোধিতার মধ্যে ইউরোপীয় দেশগুলো ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিও রয়েছে। বিস্তারিত রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল বা অধিগ্রহণ পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলোর উপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি বলেন, যারা গ্রিনল্যান্ড নিয়ে আমার সাথে একমত হবেন না তাদের উপরে শুল্ক বসাতে পারি। ট্রাম্পের যুক্তি, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও চীন সম্ভাব্য হুমকি মোকাবেলায় দ্বীপটির উপর যুক্তরাষ্ট্রের মালিকানা থাকা প্রয়োজন। তবে কোন দেশের উপরে কি ধরনের শুল্ক আরোপ হবে বা কোন আইনি ক্ষমতায় তা করা হবে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্তৃপক্ষ এই পরিকল্পনার বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্রের ভেতরেও এ নিয়ে সংশয় রয়েছে। ট্রাম্পের বক্তব্যের সময়ে কংগ্রেসের একটি দ্বিদলীয় প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফরে যান। তারা গ্রিনল্যান্ডের সংসদ সদস্য ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের সঙ্গে বৈঠক করেন। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস বলেন, আমরা স্থানীয় মানুষের মতামত শুনে তা ওয়াশিংটনে পৌঁছে দেব। গ্রিনল্যান্ডে বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে শতাধিক সেনা স্থায়ীভাবে মোতায়েন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এটি যুক্তরাষ্ট্র পরিচালনায়। ডেনমার্কের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রয়োজনে আরও সেনা মোতায়েন করা সম্ভব। ডেনমার্ক সতর্ক করেছে, ন্যাটোর কোনো সদস্য দেশের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করলে জোটের ভিত্তি ভেঙে পড়বে। ইতিমধ্যে ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সীমিত সংখ্যক সেনা পাঠিয়ে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে। শাহিদা রুবি, মাই টিভি। ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার শান্তির নোবেল পদক উপহার দিয়েছেন। ট্রাম্প মাচাদোর ভূয়সী প্রশংসা করেছেন এবং এটি পারস্পরিক শ্রদ্ধার এক নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। তবে নোবেল কমিটি জানিয়ে দিয়েছে, পদক হস্তান্তরযোগ্য হলেও নোবেল বিজয়ী উপাধি অপরিবর্তিত থাকে। বিস্তারিত প্রতিবেদনে। ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাক্ষাতের সময় ভূয়সী প্রশংসা করেছেন। এই বৈঠকে মাচাদো ট্রাম্পকে তার শান্তির নোবেল পদক উপহার দেন। পদক গ্রহণের সময় ট্রাম্প সামাজিক মাধ্যমে মাচাদোর প্রশংসা করে বলেন, তিনি একজন অসাধারণ নারী, যিনি জীবনে বহু কঠিন পরিস্থিতি সহ্য করেছেন। মাচাদোর পক্ষ থেকে আমাকে পদক উপহার দেওয়া পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন। মাচাদো 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। ট্রাম্পও পূর্বে এই সম্মাননা পেতে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং মাচাদো নোবেল পাননি। তখন তিনি কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে মাচাদো ঘোষণা করেছিলেন, ট্রাম্পও পূর্বে এই সম্মাননা পেতে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং মাচাদো নোবেল পান। তখন তিনি কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে মাচাদো ঘোষণা করেছিলেন, তিনি তার নোবেল পদক ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান। তবে নোবেল কমিটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, একবার পুরস্কার ঘোষণার পর তা বাতিল বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। পদক অন্য কারো হাতে দেওয়া বা উপস্থাপন করা সম্ভব হলেও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী উপাধি পরিবর্তনযোগ্য নয়। মাচাদোর এই পদক উপহার দেওয়ার বিষয়টি ট্রাম্প মাচাদোর মধ্যে পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের নিদর্শন হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব রাখে। এই সাক্ষাৎটি মার্কিন ভেনেজুয়েলা সম্পর্কের ক্ষেত্রে একটি অনন্য ও প্রতীকী মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। শাহিদা রুবি, মাই টিভি। ইরান জুড়ে বিক্ষোভের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে সাহায্য করতে প্রস্তুত।
তবে সাহায্যের প্রকৃতি অজ্ঞাত। বিশ্লেষকরা বলছেন, অতীতে মার্কিন হস্তক্ষেপ যেমন 1953 সালের মোসাদ্দেক অভ্যুত্থান এবং ট্রাম্প প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা ইরানের বর্তমান পরিস্থিতিকে জটিল করেছে। তাই ট্রাম্পের এই প্রতিশ্রুতিকে প্রেক্ষাপট ছাড়া দেখা সম্ভব নয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান জুড়ে বিক্ষোভের প্রায় 2 সপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রিয় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দিয়েছেন, ইরান এমন স্বাধীনতার পথে এগোচ্ছে যা আগে কখনো দেখিনি। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত, তবে সাহায্যের প্রকৃতি সম্পর্কে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। ট্রাম্পের এই বার্তা ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন সাহায্য বিতরণ সাধারণত বিতর্কিত ও জটিল। বিশেষ করে ট্রাম্পের পূর্ববর্তী প্রশাসনে ইরানে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা দেশে মূল্যস্ফীতি বাড়িয়েছে এবং বর্তমানে বিক্ষোভের পেছনে অন্যতম কারণ। ট্রাম্পের এই আচরণ তার আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সাংঘর্ষিক, কারণ আগে তিনি ইরানকে পারমাণবিক হুমকি এবং ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের জন্য অভিযুক্ত করতেন। এখন তিনি নিজেকে ত্রাতা হিসেবে তুলে ধরছেন এবং আশ্বস্ত করছেন যে ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপরে গুলি চালায়, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে প্রস্তুত। ইতিহাস মনে করিয়ে দেয়, মার্কিন সাহায্য কখনোই নিরপেক্ষ হয়নি। 1953 সালে সিআইএ গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে ইরানের শাহকে ক্ষমতায় ফিরিয়েছিল। এই ঘটনায় নিপীড়নমূলক শাসন শুরু হয়, যা 1979 সালের ইরানি বিপ্লবের মাধ্যমে শেষ হয়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের পদক্ষেপের মধ্যে অতীতের সামরিক ও কূটনৈতিক হস্তক্ষেপের ছায়া স্পষ্ট। তিনি একদিকে সাহায্য দিতে প্রস্তুত বলছেন, আবার অন্যদিকে তার প্রশাসনের নীতিতে অতীতে বোমা হামলা, বিদেশি নেতৃত্ব অপহরণের ঘটনাও ঘটেছে। এর ফলে ইরানে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে ব্যাপক সন্দেহ তৈরি হচ্ছে। ফ্লোরিডার কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন ট্রাম্পকে গ্রিনল্যান্ড দখলের অনুমতি দেওয়ার বিল উত্থাপন করেছেন এবং খামেনি অপহরণের উদাহরণ দিয়ে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী নীতি তুলে ধরেছেন। ট্রাম্পের সাহায্য প্রতিশ্রুতি অতীত ইতিহাসে বিতর্কিত ও জটিল। শাহিদা রুবি, মাই টিভি। যুক্তরাষ্ট্র 75টি দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে, যার ফলে গ্রিন কার্ডের আবেদনকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। পর্যটক, শিক্ষার্থী ও স্বল্পমেয়াদী ভিসা প্রক্রিয়া চলবে। নীতি অভিবাসন অপব্যবহার রোধ ও সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা কমানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ 75টি দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে। এটি 21শে জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে পর্যটন, শিক্ষার্থী বা স্বল্পমেয়াদী ভিসাধারীরা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। নতুন নীতির কারণে লাখো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হবেন। অনেকেই পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেওয়ার আবেদন জমা রেখেছিলেন বা আবেদন প্রক্রিয়ার অপেক্ষায় ছিলেন। যুক্তরাষ্ট্রে মূলত 2 ধরনের ভিসা রয়েছে: ইমিগ্র্যান্ট বা স্থায়ী বসবাস বা গ্রিন কার্ড, এবং নন ইমিগ্র্যান্ট স্বল্পমেয়াদী, যেমন ভ্রমণ, কাজ, শিক্ষা ইত্যাদি। নতুন নীতিতে মূল প্রভাব পড়বে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের উপরে। নেপালি বংশোদ্ভূত অভিবাসী আইনজ্ঞ দিল্লি রাজ ভট্ট বলেছেন, নতুন নীতির কারণে হাজার হাজার বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হবেন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আবেদন, সাক্ষাৎকার বা অপেক্ষমান তালিকায় থাকা প্রক্রিয়া স্থগিত থাকবে। কতদিন এই নীতি চলবে তা এখনও স্পষ্ট নয়, তবে আইনি চ্যালেঞ্জ জানানো যেতে পারে। 2023 অর্থ বছরে বাংলাদেশি নাগরিকদের জন্য মোট 59,254টি মার্কিন ভিসা ইস্যু করা হয়েছিল। এর মধ্যে 14,580টি ইমিগ্রেন্ট এবং 44,674টি নন ইমিগ্রেন্ট ভিসা। ফলে স্থায়ী বসবাসের আবেদনকারীরা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়া বাংলাদেশিরা প্রবাসী হিসেবে আয় পাঠান, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2025 সালে প্রবাসী আয় সর্বোচ্চ $3,282 কোটি ছিল, যার 11% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। আইনজীবী মঈন চৌধুরী বলেন, বিশ্লেষকরা বলছেন সন্তানদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধ থাকবে, যা পরিবার ও প্রবাসীদের জন্য জটিল সমস্যা তৈরি করবে। মার্কিন প্রশাসনের বক্তব্যে বলা হয়েছে, নতুন নীতি অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধ করতে এবং সরকারি জনকল্যাণমূলক সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার প্রবণতা কমাতে নেওয়া হয়েছে। তবে অন্যান্য ভিসা, যেমন পর্যটন, ব্যবসা বা শিক্ষার্থী ভিসা স্থগিত হয়নি। আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে দূতাবাসের চাপ কমবে এবং নতুন আবেদনকারীরা আগের তুলনায় দ্রুত ভিসা পেতে পারবেন।
নতুন নীতির ফলে অভিবাসী ভিসা স্থগিত হলেও বিদেশি বিনিয়োগ, শিক্ষার্থী ও পর্যটকরা সাধারণভাবে যুক্তরাষ্ট্রে আসতে পারবেন। তবে গ্রিন কার্ড বা পরিবারের সদস্যদের জন্য আবেদনকারীরা আপাতত অপেক্ষা করতে হবে। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।